এই জাতক গল্পের নাম খরপুত্র জাতক। এই গল্প বারাণসী রাজ সেনককে নিয়ে। মহারাজ সেনক অত্যন্ত প্রজাবৎসল। তার সুনাম দেশে দেশে ছড়িয়ে পড়েছে। অত্যন্ত সদয় প্রকৃতির মহারাজ তিনি। একবার গভীর বিপদ থেকে তিনি একবার রক্ষা করলেন এক নাগরাজকে। সর্পদের রাজ নাগরাজ। সেই নাগরাজকে রক্ষা করার জন্য কৃতজ্ঞ নাগরাজ তাকে এক বর দিলেন। তিনি বললেন, মহারাজ, আপনাকে আমি একটি মন্ত্র দিচ্ছি, আপনি এই যে উপকার করে আমার জীবন রক্ষা করলেন তার বিনিময়ে। মহারাজ বললেন, বেশ, কি মন্ত্র? নাগরাজ বললেন, এই মন্ত্র যদি আপনি কোনো পশু পাখি এমনকি কীট পতঙ্গ তাদের সামনেও একবার উচ্চারণ করেন, তাহলে কিছুক্ষণের জন্য তাদের সমস্ত কথা আপনি আপনার চেনা ভাষায়, মানুষের ভাষায় শুনতে পাবেন। মহারাজ তো অবাক হলেন, বললেন, এরম মন্ত্র হয়? আমায় এখনই শিখিয়ে দিন, কিন্তু একটা শর্ত আছে মহারাজ। নাগরাজ বললেন, শর্ত? কি শর্ত? নাগরাজ বললেন, এই মন্ত্র কিন্তু হস্তান্তরযোগ্য নয়। মন্ত্রের হস্তান্তর মানে কি বলতে চাইছো নাগরাজ? মানে এই মন্ত্র আপনি কাউকে শেখাতে পারবেন না। শেখানোর যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি তৎক্ষণাৎ অগ্নিদগ্ধ হয়ে মারা যাবেন। আশ্বস্ত করলেন মহারাজ নাগরাজকে, না না, আমি আবার মন্ত্র কাকে শেখাতে যাব। সেই মন্ত্র শিখে একদিন রাজকার্য কিছুটা তাড়াতাড়ি শেষ হয়েছে। তিনি এসেছেন অন্দরমহলে, সামান্য কিছু জল পান করছেন, পিঠে খাচ্ছেন। তিনি পিঠে খেতে খেতে একটু গুড়ের ফোঁটা তার আসনের নিচে পড়েছে মেঝেতে। মহারাজ দেখছেন যে কয়েক পিঁপড়ে সে এসে সেই গুড়ে যে গুড়টা পড়েছে সেখানে মুখ দিয়ে চেটে চেটে খাচ্ছে। মহারাজের কৌতূহল হলো, তিনি সেই মন্ত্রোচ্চারণ করলেন। আর সেই মন্ত্রোচ্চারণ করতে না করতে তিনি শুনলেন যে সেই পিঁপড়ে কজন উচ্চস্বরে বলছে, ওরে শোন শোন, আয় আয়, রাজগৃহে গুড়ের ভাণ্ড ভেঙে গেছে, তাই এখানে গুড়ের ছড়াছড়ি, আয় আমরা খেয়ে নিই। অর্থাৎ ওই সামান্য যে কফটা গুড় পিপিলিকাদের সেই দেহের তুলনায় সেই তো অনেক। মহারাজ শুনে হো হো করে হেসে উঠলেন। এমন সময় রানীমা এসে উপস্থিত হয়েছেন। তিনি বললেন, রাজন, আপনি হঠাৎ এরকম অকারণে হেসে উঠলেন কেন? আজ কি রাজসভায় কোনো কৌতুকের অবতারণা হয়েছে? রাজা কথাটা এড়িয়ে গেলেন, বললেন, না না, ওই এমনি, আমাকে আবার এক্ষুনি রাজসভায় ফিরতে হবে বলে তিনি চলে গেলেন। রানীমার মনে কিন্তু সন্দেহ রয়ে গেল। এর কয়েকদিন পরেই দ্বীপ্রাহরিক বিশ্রাম নিতে রাজা এসেছেন। তার স্নান হয়ে গেছে, তিনি পালঙ্কে বসে আছেন। দেখছেন এক স্ত্রী মৌমাছি আর এক পুরুষ মৌমাছি উঠছে চারপাশে। মহারাজের আবার কৌতূহল হলো, তিনি সেই মন্ত্রোচ্চারণ করলেন এবং সেই মন্ত্রোচ্চারণ করতে শুনতে পেলেন যে পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছিকে বলছে, ভদ্রে এসো, আমরা এক হই। আর তাই শুনে সেই স্ত্রী মৌমাছি বলছে, দাঁড়াও স্বামী, একটু অপেক্ষা করো, মহারাজের স্নান সমাপ্ত হয়েছে, এখুনি চন্দন চূর্ণ দিয়ে তার শরীরে লেপন করা হবে, তখন সেই চন্দন চূর্ণ মেখে আমরা দুজনেও কেলি করব। মহারাজের ঠোঁটে একটু প্রশ্রয়ের হাসি হেসে দেখা দিল। রানীমার চোখ এড়ালো না। রানীমা কাছেই ছিলেন। বললেন, রাজা, আপনি আমাকে কিছু লুকোচ্ছেন কেন? আপনি এরকম হাসলেন, সেদিন অট্টহাস করে উঠলেন। রাজা বারবার এড়িয়ে যেতে চেয়েও পারলেন না। তিনি বললেন সেই মন্ত্র শিক্ষার কথা। শুনে রানী বললেন, আমাকে এই মন্ত্র শিখিয়ে দিতেই হবে। রাজা বললেন, কিন্তু তোমাকে তো বললাম রানী, এই মন্ত্র হস্তান্তরযোগ্য নয়, হস্তান্তর করলেই আমি অগ্নিদগ্ধ হয়ে মারা যাব। কিন্তু রানী কিছুতেই কোনো কথা শুনলেন না। তিনি বললেন, এই মন্ত্র আমায় শেখাতেই হবে। রাজা বললেন,
অত্যন্ত আহত হলেন মনের দিক থেকে। তিনি ভাবতেও পারেননি রানী এরম লোভাতুর হবেন। তিনি বললেন, বেশ, আমি একবার রাজপ্রাসাদের দিকে ঘুরে আসি, ঘুরে আসবার পর নগর একবার পরিক্রমণ করে আসি, হয়তো শেষবারের মতো, তারপর তোমায় শিখিয়ে দেব। রাজার এই কথা শুনে, রাজার এই সিদ্ধান্তের কথা শুনে দেবরাজের আসন টলে গেল। আমরা তো দেবরাজ বলতে ইন্দ্র বুঝি। বৌদ্ধ সাহিত্যে দেবরাজের নাম হলো শক্র। সেই শক্রের আসন টলে গেল। তিনি ভাবলেন, সেনকের মতো মহারাজ যদি এরকম অপঘাতে মৃত্যু হয় তাহলে পৃথিবীর কি হবে। তাই তিনি তখনই ডেকে পাঠালেন অসুর কন্যা সুজাকে। বললেন, এখনই চলো, এখনই মর্তে যেতে হবে, তোমাকে ছাগ কন্যার ছদ্মবেশ নিতে হবে, আমি ছাগের ছদ্মবেশ নেব। চলো, পথে যেতে যেতে বলছি তোমার কি করতে হবে। মহারাজ তখন রথ নিয়ে চলেছেন নগর পরিক্রমায়, মন তার ভারাক্রান্ত। এমন সময় সেই শক্র আর সুজা ছাগল এবং স্ত্রী ছাগলের বেশে খেলা করতে করতে একজন আরেকজনের পিঠে চাপতে চাপতে প্রগল্ভ সেই দুই ছাগল হঠাৎ রথের সামনে এসে দাঁড়ালো। আর রথের সারথি এবং রাজার রথের সেই বলশালী গর্ধব তারা রেগে উঠে সেই ছাগ দুজনকে বলল, এখানে কি তোদের কেলি করার জায়গা? জানিস কোন মানুষকে নিয়ে আমরা রথ নিয়ে টেনে চলেছি? শক্র তো জানেন এই ছাগলের ভাষাও মহারাজ বুঝতে পারবেন, তাই তিনি অত্যন্ত শ্লেষের সঙ্গে বললেন, জানি জানি, সামান্য স্ত্রীর কথা শুনে যে রাজধর্ম থেকে বিচ্যুত হয় সেই অত্যন্ত হীন বুদ্ধি অপরিণত রাজার রথ তোরা টেনে নিয়ে যাচ্ছিস। মহারাজের মনে সেই কথাটা চকিতে আঘাত করল। তিনি বুঝতে পারলেন তার কর্তব্য। এই যে কথা, এই যে শক্র বললেন যে তোদের যে রাজা, যে স্ত্রৈণ, যে স্ত্রীর কথা শুনে রাজ ধর্ম থেকে বিচ্যুত হয়, সেই অবোধ রাজার কে আমরা রাজা বলে মনে করি না, তাই তার রাজপথ আমরা আগলে রেখে কেলি করছি। কথাটা তীরের মতো মহারাজের মনে বিঁধল। মহারাজ সারথিকে বললেন, রথ ফেরাও, অনেক কাজ আছে। রথ ফিরে এলো। মহারাজকে আবার অন্দরমহলে আসতে দেখে রানী তাড়াতাড়ি এগিয়ে এলেন। তিনি বললেন, মহারাজ এসেছেন, এবার তাহলে মন্ত্র শিক্ষা হোক। মহারাজ গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, এবার মন্ত্র দীক্ষা হবে, তার আগে উপচার সমাপন করতে দাও। রানী অবাক হয়ে বললেন, কি উপচার? রানীকে দিকে চোখে চোখ রেখে মহারাজ বললেন, কষাঘাত, 100 কষাঘাত। তিনি ডাক পাঠালেন কষাঘাতের জন্য, রাজসভা থেকে এই শাস্তি যারা দেয় তাদের, এবং সেই কর্কশ চাবুক রানীর দুধ সাদা পিঠের ওপর সপাং সপাং করে পড়তে লাগলো। রানী বললেন, মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে বাঁচান, আমার এই মন্ত্র শিক্ষার দরকার নেই। মহারাজ ধীর পায়ে তার রাজসভার দিকে পা বাড়ালেন। তার রাজধর্ম এখনো অনেক বাকি, তাকে সেই কাজে আবার ফিরে যেতে হবে।